টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। আজকে বেশ কিছু বিষয় আমরা নির্ধারণ করেছি আলোচনা করার জন্য। যতটুকু সময় পাওয়া যায় ততটুকুই আমরা আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে 15ই সেপ্টেম্বর যারা ব্যবসা করি, আমরা তারা এস কর্পোরেশন এবং পার্টনারশিপ ব্যবসার ট্যাক্স দাখিলের শেষ সময়, এটি নিয়ে আমরা কথা বলবো এবং এক্ষেত্রে আমাদের কি করবেন বা আপনি কি করবেন বা কি করবেন না, এই বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরবো। হাতে সময় থাকলে আমরা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, যে যারা আমরা ব্যবসা শুরু করতে চাই বা ব্যবসা শুরু করার আগেই চিন্তাভাবনা করা উচিত যে আমি এলএলসি না এস কর্পোরেশন না সি কর্পোরেশন, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে স্মল বিজনেসের ক্ষেত্রে কোনটি আমার জন্য সর্বোচ্চ বা সর্বোত্তম হবে সেটি আমরা আলোচনা করব এবং বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোনটি আপনার জন্য উত্তম হবে ব্যবসার ক্ষেত্রে। এরপরে যদি হাতে সময় থাকে তাহলে আমরা ব্যবসা যদি আমরা করতে গিয়েছি কিন্তু ব্যবসা বন্ধ করতে হবে, ব্যবসা বন্ধ করার আগে এবং পরে কি কি গুরুত্বপূর্ণ করণীয় বা ধাপগুলো রয়েছে সেটি নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়গুলোর উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা আর্থিক বা ট্যাক্স সংক্রান্ত অন্য যে কোনো বিষয়ে যদি প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয় আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ চিশতি, সিপিএ, MBA, প্রেসিডেন্ট এবং সিইও চিশতি অ্যাকাউন্টিং এবং ট্যাক্স সার্ভিসেস এবং অ্যাডজাংক্ট অ্যাকাউন্টিং লেকচারার সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। যারা মোহাম্মদ চিশতি, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং অনেক ধন্যবাদ টিভিএনের সকল দর্শকদের যারা এই প্রোগ্রামটা এখন লাইভে দেখছেন এবং পরবর্তীতে যারা রেকর্ডেড ভার্সন ফেসবুক অথবা ইউটিউবে দেখবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের অনেক কর্মক্লান্তি থাকে, সব কিছু উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে এবং বেশ কিছু বিষয় আজকে আমরা আলোচনার জন্য নির্ধারণ করেছি। যতটুকু সময় পাই আমরা আলোচনা করব। প্রথমেই আমরা যারা বলতে চাই যে বিষয়টি নিয়ে, যারা আমরা ব্যবসা করি, বিশেষ করে ছোট ব্যবসা করি বা ব্যবসা যে বিষয়গুলো, অর্থাৎ আমরা 15ই সেপ্টেম্বরের মধ্যে যে ব্যবসার যে ক্যাটাগরির ব্যবসার ট্যাক্স দাখিল করতে হবে, যেমন এস কর্পোরেশন, পার্টনারশিপ ইত্যাদি ইত্যাদি, এটার সময়কাল দেখা যাচ্ছে যে 15ই সেপ্টেম্বর। তো এই 15ই সেপ্টেম্বর এস কর্পোরেশন এবং পার্টনারশিপ ব্যবসাটার এই গুরুত্বপূর্ণ জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন, এবং ট্যাক্স ডেডলাইনই বা এই 15 তারিখ যেটা বলা হচ্ছে, এই তারিখটি আসলে কার বা কাদের জন্য প্রযোজ্য, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয়টি হচ্ছে যে অনেকেই মনে করে থাকেন যে, বা ব্যবসায়ীরা বিশেষ করে মনে করে থাকেন যে 15ই সেপ্টেম্বরের মধ্যে শুধু ট্যাক্স রিটার্ন জমা দিলেই বোধহয় দায়িত্ব শেষ। এই ধারণাটি কতটা সঠিক? যারা মোহাম্মদ চিশতি। অনেক ধন্যবাদ রানা ভাই। আচ্ছা, তো এস কর্পোরেশন এবং আপনার পার্টনারশিপ 1065 যে ফর্ম, 1120 এস কর্পোরেশন, 1120 এস এবং পার্টনারশিপের 1065 ফর্ম, এগুলো হচ্ছে আপনার ট্যাক্স ফাইলের যে ফর্ম, এগুলো যারা এক্সটেনশন ফাইল করছেন, রাইট? আমরা জানি যে ট্যাক্স ফাইলিংয়ের ডিউ ডেট যাদের এস কর্পোরেশন অথবা পার্টনারশিপ, তাদের ট্যাক্স ফাইলের ডিউ ডেট হচ্ছে নর্মালি যখন বছর শুরু হয় মার্চের 15 তারিখ, এবং আপনারা অটোমেটিক্যালি 6 মাসের এক্সটেনশন নিতে পারেন, এবং 6 মাসের এক্সটেনশন নিলে আপনার ডিউ ডেট হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখ। তো এখন অনেকেই হয়তো, বেশিরভাগই হয়তো আপনারা ট্যাক্স ফাইল করে ফেলেছেন, অনেকে করেন নাই। তো আমি একটু স্ট্যাটিস্টিক্স দিই এখানে, যে আপনার প্রতি বছর অ্যাবাউট 5 মিলিয়ন মানুষজন এস কর্পোরেশন ট্যাক্স ফাইল করে, এবং 4 মিলিয়ন বিজনেস, এস কর্পোরেশন বেসিক্যালি বিজনেস, আর 4 মিলিয়ন
আপনার 1065 পার্টনারশিপ ট্যাক্স ফাইল করে। তো আইআরএস এর যে স্ট্যাটিস্টিক্স বা প্রিভিয়াস ইয়ারের যে স্ট্যাটিস্টিক্স সেটা অনুসারে অ্যাবাউট 15% মতো এক্সটেনশন ফাইল করে রাখে। তো 15% যদি আমরা ধরি, এস কর্পোরেশনের অ্যাবাউট 750,000 এখনও ফাইল করা হয় নাই যারা এক্সটেনশনে আছে, এবং যাদের 1065 পার্টনারশিপ ট্যাক্স রিটার্ন সেটা ধরুন 600,000-এর মতো ট্যাক্স ফাইল এখনও এগুলো করা হয় নাই যারা এখন এক্সটেনশনে আছে। তো আমরা টাইম আসলে গোস ভেরি কুইক, টাইম ফ্লাইস। আপনার যেটা হয় যে আমরা এক্সটেনশন ফাইল করছি মার্চে, এখন কিন্তু সেপ্টেম্বর চলে আসছে অলমোস্ট। আজকে 27 তারিখ, আর 3 দিন আছে মাত্র। সেপ্টেম্বরের 15 তারিখে আপনাদের ডেডলাইন। তো এখনো যদি আপনারা ডকুমেন্ট গুছানো শেষ না করে থাকেন, ডেডলাইন ইজ অ্যাপ্রোচিং ভেরি কুইকলি, আপনাদের ডকুমেন্টগুলো গুছায় ট্যাক্স ফাইল করার জন্য রেডি হন। আর আরেকটা ব্যাপার আমরা বলি যে যারা রেগুলার ট্যাক্স ফাইল, ইন্ডিভিজুয়ালদের ট্যাক্স ফাইল আছে, পার্সোনাল ট্যাক্স ফাইল, সেটাও কিন্তু যারা এক্সটেনশন ফাইল করছেন সেটা ডেডলাইন হচ্ছে অক্টোবরের 15 তারিখে, এবং যাদের রেগুলার কর্পোরেশন 1120 যেটা সি কর্পোরেশন বা আইএনসি যেটা আমরা বলি, আইএনসি এক্সটেনশন যারা ফাইল করে রেখেছেন তাদের ডেডলাইন হচ্ছে আপনার অক্টোবরের 15 তারিখ। তো এখন আমরা হয়তো বেশিরভাগগুলো গিয়ে আমরা ট্যাক্স ফাইল করে ফেলেছি, অনেকে ট্যাক্স ফাইল করি না, এখন এক্সটেনশনে আছে। তো আমি একটু নাম্বার দিলে বুঝতে পারবেন কত সংখ্যক লোক এখনও ট্যাক্স ফাইল করে নাই, যাদের ট্যাক্স ফাইল এক্সটেনশনে অথবা তারা করে নাই এখনও। তো 2025 সালে টোটাল ট্যাক্স ফাইল হয়েছে 166 মিলিয়ন মানুষজন ট্যাক্স ফাইল করছে, অলমোস্ট 166 মিলিয়ন, 166 মিলিয়ন, রাইট। 2024 সালে 163 মিলিয়ন লোকজন ট্যাক্স ফাইল করছে, রাইট। তো ওই হিসাব মতে আমাদের সো ফার অ্যাজ অফ মে মাসের যে স্ট্যাটিস্টিক্স আইআরএসটিসি রিলিজ করছে, ট্যাক্স ফাইল এই পর্যন্ত সাবমিট হয়েছে এবং প্রসেস হয়েছে 145 মিলিয়ন। তার মানে এখানে অ্যাবাউট 21 মিলিয়ন ট্যাক্স ফাইলার, ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইলার, 21 মিলিয়ন ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইলার এখনও ট্যাক্স ফাইল করে নাই অথবা ওনারা এক্সটেনশন ফাইল করে রাখছে। তো আমাদেরও অনেক ক্লায়েন্ট আছে যারা এক্সটেনশন ফাইল করে রাখেন প্রতি বছরই, এবং টাইম অ্যাপ্রোচিং ভেরি কুইকলি। আপনাদের ডকুমেন্ট যেটা আপনারা গ্যাদার করতে পারেন নাই, যেই জন্য আপনারা এক্সটেনশন ফাইল করছেন, এখনই মনে হয় সময়, যেহেতু অগাস্ট ইজ অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, সেপ্টেম্বর অক্টোবর 2 মাস। যাদের আপনার এস কর্পোরেশন অথবা এলএলসি তাদের মাত্র বেসিক্যালি আর 2 সপ্তাহ, রাইট। তো মেক শিওর করেন আপনার ডকুমেন্টগুলো গ্যাদার করেন, এবং কমপ্লিটলি তাড়াহুড়া না করে লাস্ট মোমেন্টে এসে আপনারা ফাইল করেন। যেটা হয় আমাদেরকে এখনও অনেকে ফোন দিয়ে বলেছে এসছে ভাই যে লাস্ট ডেট কবে, তো লাস্ট ডেট তো আপনার সেপ্টেম্বরের 15 তারিখ। তো সবাই যদি সেপ্টেম্বরের 15 তারিখে আসেন তাহলে তো প্রবলেম হবে, রাইট। তো মেক শিওর করেন যারা আমরা যেটা করি যে আমাদের লিস্ট অফ ক্লায়েন্ট আছে তাদের সাথে আমরা রিচ আউট করি ট্যাক্স সিজন শেষ হওয়ার পর থেকে, এপ্রিল 15-এর পর থেকে উই ট্রাই টু রিচ আউট দেম যখন রেডি হবেন ট্যাক্স ফাইল করেন এসে। এই জন্য যে যদি ডকুমেন্টেশন আপনাদের এখন রেডি না হয়ে থাকে, অর্গানাইজ করে রেডি করে প্রপারলি সেপ্টেম্বর 15-এর আগেই যত তাড়াতাড়ি সম্ভব এসে ফাইল করেন। তো এখন আপনি যদি সেপ্টেম্বর 15-এর আগে যদি ফাইল না করেন কি কনসিকুয়েন্সেস হতে পারে, যেটা রানা ভাই কোশ্চেন তো আপনি এখানে একটা আপনার এই প্রশ্নটার আগে একটু আপনি দুটো ফর্মের কথা বললেন, একটা 1120 এবং আরেকটা হচ্ছে 1065। তো এস কর্পোরেশনের ক্ষেত্রে ফর্ম 1120S এবং পার্টনারশিপের ক্ষেত্রে ফর্ম 1065। তো এই দুটো রিটার্নের মধ্যে আসলে মূল পার্থক্যটা কি? আচ্ছা, একটা হচ্ছে পার্টনারশিপ ট্যাক্স রিটার্ন, যেটা দুইটাই আসলে পাস থ্রু এন্টিটি, আর এস কর্পোরেশনটা বেসিক্যালি হচ্ছে আপনার ট্যাক্স স্ট্যাটাস। তো দুইটা একটু ডিফারেন্টলি ট্যাক্সড হয়, রাইট। তো ওইটা মনে হয় আমরা একটু পরে যদি আলোচনা করি কি ধরনের বিজনেস আপনার জন্য বেটার হবে, ওইখানে উই ক্যান এক্সপ্লেন মোর। বাট এখানে আমি একটু, যেহেতু আপনি কোশ্চেন করলেন, তো এস কর্পোরেশনের ট্যাক্সটা মেইনলি আপনার ওখানে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স থাকে না, আর 1065-এ যে আপনার ইন্ডিভিজুয়াল যখন আপনি ট্যাক্স ফাইল করেন সেটাতে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স থাকে। তো আপনার বেসিক্যালি একটা পার্টনারশিপ আর একটা হলো এস কর্পোরেশন, আর দুইটাই পাস থ্রু এন্টিটি। তো আপনি যেটা বলতেছিলেন যে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়। হ্যাঁ, এখন আপনার যদি কোনো ব্যালেন্স ডিউ না থেকে থাকে এবং আপনি যদি এক্সটেনশন ফাইল করে থাকেন তাহলে আপনার স্টিল 2 সপ্তাহ আছে। বাট ব্যালেন্স ডিউ যদি থেকে থাকে ওটার জন্য ডেফিনেটলি আমরা প্রায় টিভিএনে বলি বা যে এক্সটেনশন জাস্ট টু ফাইল, নট টু পে। আপনার ব্যালেন্স ডিউ থাকলে পে করে দিতে হবে, রাইট। এখন আপনার সেপ্টেম্বর 15 তারিখ হবে 2026 সালের টুইসডেতে। মেক শিওর করেন যে আপনি এর মধ্যে ট্যাক্স ফাইল করেন। এখন ট্যাক্স ফাইল যদি অন টাইম, আপনার সেপ্টেম্বর 15 চলে গেল, আপনি যদি ট্যাক্স ফাইল না করেন তখন কিন্তু আপনার যেহেতু
এস কর্পোরেশন অথবা আপনার এলএলসি, আপনাকে কিন্তু লেট ফাইলিং ফি দেওয়া লাগবে। লেট ফাইলিং ফি আপনার এই বছরের যে ফি আগে ছিল $220, ইনক্রিজ করেছে $255। পেনাল্টি যেটা, হ্যাঁ, $255 পার পার্টনার অথবা আপনার মেম্বার, আপনার পার মান্থ। তো এখন সাপোজ যদি আপনার এরকম হয় যে আপনি একটা এলএলসির মালিক, যেটা পার্টনারশিপের মালিক, সেখানে আপনারা 4 জন পার্টনার, তো 4 জন যদি 3 মাস ডিলে করেন ট্যাক্স ফাইল করতে, তাহলে আপনার $255 করে পার মান্থ পার পার্সন হিসাব করলে আপনার $3060 পেনাল্টি চলে আসবে। সো মেক শিওর করেন আপনাদের যদি ডকুমেন্টেশন এখন রেডি না হয়ে থাকে, অন টাইমে যেয়ে ফাইল করার জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার বিজনেস যদি অন টাইমে K1, যেটা আপনার যখন আপনি ফর্ম ফাইল করবেন, রাইট, আপনার 1065 ফাইল করলে আপনার K1 আসবে পার্টনারশিপ থেকে। আর যদি 1120S ফাইল করেন, 1120S K1 আসবে। তো K1টা যদি আপনি অন টাইম ফার্নিশ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে $310 পার লেট স্টেটমেন্ট দেওয়ার জন্য, পার লেট স্টেটমেন্টের জন্য আপনাকে পেনাল্টি দেওয়া হবে, লেট ফাইলিং পেনাল্টি দেওয়া হবে। তো মেক শিওর করেন যে অন টাইমে ফাইল করার জন্য। আর শুধু যে আপনি ফেডারেল পেনাল্টি দিচ্ছেন এটা না, কিছু কিছু স্টেটও কিন্তু আপনাকে, যদি আপনি অন টাইমে আপনার এস কর্পোরেশনের ট্যাক্স ফাইলটা না করেন অথবা আপনার পার্টনারশিপের ট্যাক্স ফাইল না করেন, কিছু স্টেটও আছে কিন্তু আপনাকে পেনাল্টি দেবে। সাপোজ যদি আমরা বলি যে নিউ ইয়র্ক স্টেটের এক্সাম্পল দেই, নিউ ইয়র্ক স্টেট আপনাকে পার মেম্বার বা পার পার্টনার আপনার $50 করে পেনাল্টি দেবে পার মান্থ। সো ইট ইজ ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট। আর যারা সেপ্টেম্বরে যারা ট্যাক্স ফাইল করবেন, আরেকটা জিনিস বলে রাখি, যারা কোয়ার্টারলি ট্যাক্স ফাইল করেন, কোয়ার্টারলি এস্টিমেটেড ট্যাক্স ফাইল করেন, তাদের ক্ষেত্রে কিন্তু 3rd কোয়ার্টারের ডিউ ডেট কিন্তু সেপ্টেম্বরের 15 তারিখে। তো যারা কোয়ার্টারলি এস্টিমেটেড ট্যাক্স দেন, যেটা খুব একটা মানে কমন প্র্যাকটিস না আমাদের কমিউনিটিতে, যারা সেলফ এমপ্লয়েড, যাদের স্কেজুয়াল সি ইনকাম, তাদের আপনি যদি ইনকাম এক্সপেক্ট করেন, প্রচুর নেট প্রফিট এক্সপেক্ট করেন, তা আপনার উচিত হচ্ছে আপনি এস্টিমেটেড ট্যাক্স ফাইল করা কোয়ার্টারলি, যেটা আপনার এপ্রিলের 15 তারিখ হচ্ছে ফার্স্ট কোয়ার্টারের জন্য ডিউ ডেট। জানুয়ারি থেকে মার্চ আপনার যদি কোনো প্রফিট থেকে ওটার এস্টিমেটেড ট্যাক্স ডিউ ডেট হচ্ছে 15 তারিখে এপ্রিলের। আর আপনার সেকেন্ড কোয়ার্টার হচ্ছে জুনের 15 তারিখ, 3rd কোয়ার্টার হচ্ছে আপনার সেপ্টেম্বরের 15 তারিখ, এবং 4th কোয়ার্টার হচ্ছে জানুয়ারির 15 তারিখ। সো মেক শিওর করবেন আপনার যদি কোনো ইনকাম হওয়ার সম্ভাবনা থাকে, আপনি এস্টিমেটেড ট্যাক্স ফাইল করেন। আমরা রিসেন্টলি প্রায়ই দেখি যে অনেকেই লেটার পায় আইআরএস থেকে যে আন্ডার পেমেন্ট পেনাল্টি, এস্টিমেটেড ফেল টু পে আপনার এস্টিমেটেড ট্যাক্স, রাইট। তো যেটা হয় যে যারা W2-তে কাজ করেন, আমি প্রায় বলি যে ইউএসএ ট্যাক্স সিস্টেম হচ্ছে, এটা বলে পে অ্যাজ ইউ গো, রাইট। ইটস অ্যান অনার সিস্টেম। আপনি যখন যা রিপোর্ট করবেন আপনার কত টাকা, এবং যখন আপনি W2-তে কোথাও যে এমপ্লয়ি কাজ করেন, ইটস এ পে অ্যাজ ইউ গো। আপনি প্রতি সপ্তাহে যে টাকাটা আর্ন করতেছেন, ওটা থেকে অটোমেটিক্যালি ট্যাক্স কেটে নিয়ে যাচ্ছে আপনার এমপ্লয়ার, এবং প্রতি 3 মাস পর আপনার এমপ্লয়ার কিন্তু আইআরএসকে এবং স্টেটকে এবং আপনার সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, যেটা আপনার জন্য ট্যাক্স ডিডাকশন হচ্ছে, ওটা কিন্তু সাবমিট করে দিচ্ছে আপনার প্রতি 3 মাস পর। তো এখন আপনি যখন সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করেন, তখন আপনি কিন্তু ট্যাক্স দিচ্ছেন না, ওয়েট করতেছেন বছর শেষে আমি যখন ট্যাক্স ফাইল করতে যাব, তখন আমার যত টাকা ট্যাক্স আছে ওটা দিয়ে দেবো। কিন্তু যখন আপনি যদি ব্রেকডাউনটা দেখেন, ধরুন আপনাকে আপনার অ্যাকাউন্টেন্ট বললো আপনার ব্যালেন্স দিও $10,000, তো $10,000 মধ্যে যে দেখবেন যেখানে $300-400 আপনার ওখানে আছে আন্ডার পেমেন্ট পেনাল্টি। হ্যাঁ, তো এখন আপনার ওই পেনাল্টি যদি প্রপারলি আপনি পে না করেন, তখন আপনাকে ওখানে আবার বলে যে ফেইলিউর টু পে এস্টিমেটেড ট্যাক্স পেনাল্টি, আইআরএস চিঠি লিখে পাঠায়। এখন দে আর গেটিং মোর এগ্রেসিভ টু কালেক্ট দোজ ফিস পেনাল্টি। সো কারো যদি বিজনেস থেকে থাকে, আপনি যদি প্রফিট এক্সপেক্ট করেন এবছর, তখন আপনি মেক শিওর করবেন যে আপনি কোয়ার্টারলি এস্টিমেটেড ট্যাক্সটা দিয়ে দিবেন। ধন্যবাদ। তো এক্ষেত্রে আপনার কাছে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই যে এক্সটেনশন কি ট্যাক্স পেমেন্টের সময় বাড়িয়ে দেয়, নাকি শুধু রিটার্ন ফাইলিং এর সময়ও বাড়ায়? এক্সটেনশন শুধুমাত্র আপনার ট্যাক্স রিটার্ন ফাইলের সময়টা বাড়ায়, ট্যাক্স পেমেন্টের সময় বাড়ায়। আপনার যদি ব্যালেন্স ডিউ থাকে, ওইটা আপনি এস্টিমেট করে পে করে দিবেন। তো নর্মালি যেটা হয় যে আমরা ক্যালকুলেট করি এভাবে যে ঠিক আছে, আপনার গত বছরে কত টাকা ব্যালেন্স ডিউ ছিল, সাপোজ আপনার গত বছরের $10,000 ব্যালেন্স ডিউ ছিল, তো এই বছর আমরা $10,000 এস্টিমেটেড পে করে দেওয়ার চেষ্টা করি, অ্যাটলিস্ট 100% লাইক প্রিভিয়াস ইয়ার। এখন আপনার বিজনেস যদি ভালো করে থাকে, আপনি যদি জানেন যে না, আমার বিজনেসের নেট ইনকাম অনেক বেশি হবে এই বছর, সেক্ষেত্রে আপনি একটু বেশি এস্টিমেট
এস্টিমেটেড একটা পেমেন্ট দিয়ে এক্সটেনশন ফাইল করে দিতে পারেন। তখন হয় কি, আপনি যখন ফাইনাল ট্যাক্স ফাইলটা করবেন তখন আপনি আইআরএস বা স্টেটে যদি যে অ্যাডভান্স পেমেন্ট আপনি দিয়ে দিবেন ট্যাক্স ফাইল করার সময়, ইউ উইল গেট ইট রিফান্ড। এখন আপনি কম দিয়ে থাকলে তখন আবার ওরা মেক শিওর করবে যে আপনি ওটা ইন্টারেস্ট এবং পেনাল্টি সহ দেওয়া লাগবে, যেহেতু আপনি এনাফ পে করেন নাই। তো আইআরএস এক্সটেনশন ইজ অলওয়েজ জাস্ট টু ফাইল, যে বেসিক্যালি আপনি আইআরএস বলতেছেন দেখ আমার এখন ডকুমেন্টগুলো আমি গ্যাদার করতে পারিনি, আমি এস্টিমেটেড একটা ট্যাক্স ফাইল পেমেন্ট দিয়ে আমি এক্সটেনশন ফাইল করে দিলাম 6 মাসের জন্য। তো অলওয়েজ আমরা সাজেস্ট করি, ইফ ইউ আর ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল টু পে, আপনি একটু বেশি এস্টিমেট করে দিয়ে দেন, কারণ আপনি ওই টাকাটা যখন আইআরএস এর কাছে থাকবে উইথ ইন্টারেস্ট আপনাকে আইআরএস ফেরত দিয়ে দেবে 6 মাস পরে। আপনি যদি এপ্রিলে যদি পে করে দেন বা মার্চে যদি পে করে দেন, আপনি 2 মাস বা 3 মাস বা 1 মাস পরে যখন আপনি ট্যাক্স ফাইল করবেন, আপনি বেশি পে করে থাকলে আইআরএস উইল রিফান্ড দ্য মানি টু ইউ, এবং সেখানেও আপনাকে ইন্টারেস্ট সহই ফেরত দিবে। তো এক্ষেত্রে এস কর্পোরেশন বা পার্টনারশিপে যে K1 ফর্মের কথা আপনি একটু আগে বললেন, তো এই K1 ফর্ম নিয়ে অনেক ব্যবসায়ীদের মধ্যে একটা বিভ্রান্তি থাকে, ভুল একটা ধারণা থাকে। আসলে এই K1 মানে যেটাকে আপনি বললেন সেটা কি, বা ব্যবসার মালিকদের ব্যক্তিগত ট্যাক্স রিটার্নের সাথে সম্পর্কটাই বা কি? জি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এখন আপনার এস কর্পোরেশন এবং পার্টনারশিপ এলএলসি যেটা, রাইট, মাল্টি মেম্বার এলএলসি যেটা আমরা বলি, তো এই দুইটা এলএলসি বা পার্টনারশিপ, এস কর্পোরেশন এটা বলে পাস থ্রু এন্টিটি, মানে এস কর্পোরেশন ইটসেলফ অথবা আপনার এলএলসি ইটসেলফ দে ডোন্ট পে এনি ট্যাক্স। তো এলএলসির ট্যাক্স ফাইলটা হবে শুধু ইনফরমেশন পারপাস টু আইআরএস এবং স্টেট, যে আমার এত টাকা ইনকাম হয়েছে, ওই ইনকামটা ক্যারি করা হবে তার পার্সোনাল ট্যাক্স রিটার্নে থ্রু এ K1। ঠিক আছে, তো K1টা ইস্যু হবে, ধরেন আপনার বিজনেসের নেট ইনকাম আছে $50,000, আপনার 2 জন পার্টনার, তো $50,000 নেট ইনকাম থাকলে $25,000 নেট ইনকামের জন্য একটা K1 ইস্যু হবে এক পার্টনার 1 এর নামে, $25,000 নেট ইনকাম একটা K1 ইস্যু পার্টনার 2 সেকেন্ড পার্টনারের নামে। তখন ওই $25,000 তাদের পার্সোনাল ট্যাক্স ফাইলে অ্যাড করে তারপর ট্যাক্স ফাইল করতে হবে। তো এখন কারো যদি এস কর্পোরেশন এক্সটেনশনে থাকে, কারো যদি এলএলসি এক্সটেনশনে থাকে, টেকনিক্যালি তার পার্সোনাল ট্যাক্স রিটার্ন এক্সটেনশনে আছে, রাইট। তো আপনার এই যে 21 মিলিয়ন ট্যাক্স রিটার্ন, হিউজ অ্যামাউন্ট, 21 লাখ ট্যাক্স ফাইল এস্টিমেটেড, অ্যারাউন্ড 21 ফাইল, মোস্ট লাইকলি অনেকে এক্সটেনশন ফাইল করা। তো আপনার K1 রেডি না হলে আপনার পার্সোনাল ট্যাক্স ফাইলে ইনকাম রিপোর্ট কমপ্লিট হবে না। তো আপনি অলওয়েজ যেটা হয় যে আপনার এস কর্পোরেশন এবং এলএলসির K1টা আপনার ইনকামে অ্যাড করে, আপনার ইনকাম অথবা লস যেটাই হোক, K1 এ নেগেটিভও হইতে পারে, লসও হইতে পারে, তো আপনার ওখানে যদি ইনকাম বা লস যেটা আছে সেটা আপনার পার্সোনাল ট্যাক্স ফাইলে অ্যাড করে তারপর আপনি কমপ্লিটেড ট্যাক্স ফাইলটা করা লাগবে। তো সেক্ষেত্রে এস কর্পোরেশনের যদি কোনো শেয়ার হোল্ডার K1 দেরিতে পায়, তাহলে সেক্ষেত্রে তার ট্যাক্স ফাইলিংয়ের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে? সে এক্সটেনশন ফাইল করে রাখবে। এখন যেটা আমি একটু আগে বললাম যে লেট যদি K1 স্কেজুয়াল ইস্যু হয়, লেট ইস্যু হলে ওইটার জন্য আপনি যদি আপনার পার্সোনালটা আপনি ফাইল করতে পারেন নাই, কারণ আপনার K1টা ইস্যু হয় নাই, রাইট। তো ইস্যু হয় না যেহেতু বিজনেসটা ইস্যু করে নাই, বিজনেসের উপর আবার পেনাল্টি অ্যাড করা হবে, যেটা আপনি একটু আগে বললাম $310 করে পার লেট স্টেটমেন্ট। তো এখন আপনি এক্সটেনশন নিলেন, এক্সটেনশন নেওয়ার পর সাপোজ ধরেন এক্সটেনশন নিলেন সেপ্টেম্বরের 15 তারিখে আপনার ডেডলাইন, সেপ্টেম্বরের 15 তারিখে আপনার K1 আসলো না, তো আপনি পার্সোনাল ট্যাক্স ফাইল করতে পারলেন না, তো সেক্ষেত্রে আপনার K1 না ইস্যু করার জন্য পেনাল্টি হবে, এবং আপনি পার্সোনাল ট্যাক্স ফাইল যেহেতু আপনি ফাইল করবেন না অন টাইমের জন্য আপনি পেনাল্টি দেওয়া লাগবে। আসলে মানে শাকের করা দুই দিক থেকেই কাটে আর কি। তো একজন আপনি সিপিএ হিসেবে আপনার কাছে একটা পরামর্শ হয়তো চাইবো যে 15 সেপ্টেম্বর যেটা ডেডলাইন দেওয়া হয়েছে এস কর্পোরেশন এবং পার্টনারশিপের জন্য, তো সেক্ষেত্রে যে ব্যবসায়ীরা আজ থেকে কোন পাঁচটি বললাম, পাঁচটি কাজ শুরু করে তারা পেনাল্টি বা ট্যাক্স ফাইলিং এর অপ্রত্যাশিত যে ট্যাক্স বিল যেটাকে বলি সেটা এড়াতে পারবেন? আচ্ছা, 5টা, আচ্ছা যাই হোক আমি বলি। মেইনলি যেটা হচ্ছে যে আপনার ডকুমেন্টগুলো গ্যাদার করা, রাইট, ডকুমেন্টগুলো গ্যাদার করে মেক শিওর করেন প্রপার অ্যাকাউন্টিং অ্যান্ড প্রপার বুক কিপিংটা রাখা, রাইট। কারণ আপনি যখন ট্যাক্স ফাইল করতে যাবেন, যেহেতু বিজনেস ট্যাক্স ফাইল, এটা বিজনেসের একটা প্রপার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, বিজনেসের একটা প্রপার ব্যালেন্স শিট যদি থাকে, এটা খুব ইজিয়ার হয়ে যায় ট্যাক্স ফাইল করার ক্ষেত্রে। তো আপনার যে সবগুলা যে ডিডাকশনগুলো আছে, আপনার যদি নতুন কিছু ধরনের ডিডাকশন থেকে থাকে এই বছর কারেন্টলি ট্যাক্স ফাইল করার ক্ষেত্রে মেক শিওর করেন ওইটা আপনি আপনার অ্যাকাউন্টেন্টের কাছে নিয়ে যান। যে অনেকে দেখা গেলো আপনি বড় একটা ইকুইপমেন্ট কিনছেন, ডেপ্রিসিয়েশন করা লাগবে, আপনি নতুন একটা গাড়ি কিনছেন বিজনেসের জন্য, মেক শিওর করেন ডকুমেন্টেশনগুলো দেন। প্রপার বুক কিপিং থাকলে আপনার
আপনার পিএনএল ব্যালেন্স শিটে এটা বলা থাকবে, রাইট? এখন কারো যদি ছোট বিজনেসে অনেক সময় হয় যে আপনি হয়তো ম্যানুয়ালি রেকর্ড রাখতেছেন, মেক শিওর করবেন যে আপনি সবগুলো ডকুমেন্ট গ্যাদার করবেন। তো ট্যাক্স ফাইল থেকে জরিমানা বা ট্যাক্স ফাইলে যে আপনার ডিলে অ্যাভয়েড করার জন্য আপনাকে ওই প্রপার বুককিপিং সহ অন টাইমে, মানে সেপ্টেম্বরের 15 তারিখের আগে, আবার যেটা বললাম যে 15 তারিখেই গেলে প্রবলেম, আপনি আগে থেকেই, এখন অলরেডি আপনার 5 মাস চলে গেছে, রাইট? 5.5 মাস চলে গেছে। হ্যাঁ, আপনি যদি এখনও না গুছাইতে পারেন, মেক শিওর করেন এই 2 সপ্তাহের মধ্যে গুছান, ডকুমেন্টগুলো গুছায়া প্রপারলি আপনি অ্যাকাউন্টেন্টের কাছে নিয়ে যান, যাতে আপনি ফাইল করে দেবেন। চেক করেন যে প্রিভিয়াস ইয়ারে আপনার ব্যালেন্স ডিউ ছিল কত, এই বছর ব্যালেন্স ডিউ কত, এবং এটা এখন যদি আপনার ব্যালেন্স ডিউ থেকে থাকে, দেখা গেলো আপনি এক্সটেনশন ফাইল করার সময় আপনি ফুল অ্যামাউন্টটা দেন নাই বা আপনি এস্টিমেটেড ট্যাক্সটা দেন নাই, তখন আপনি মেক শিওর করেন যে হ্যাভ এনাফ ফান্ড। আপনি যদি পুরো টাকাটা এখন না দিয়ে যান, হ্যাঁ, আপনার পেনাল্টি কিন্তু অ্যাড হতে থাকবে। তো আপনি যত তাড়াতাড়ি ব্যালেন্সটা পে করবেন, এত আপনার পেনাল্টি এবং ইন্টারেস্টটা কমবে। তো প্রপারলি ডকুমেন্টগুলো গ্যাদার করেন, প্রপার একটা পিএনএল অথবা ব্যালেন্স শিট ক্রিয়েট করেন, অথবা আপনি যে অ্যাকাউন্টেন্টের কাছে যান, তার কাছে আপনার ব্যাংক স্টেটমেন্টগুলো নিয়ে যান, আপনার ক্রেডিট কার্ড স্টেটমেন্টগুলো নিয়ে যান, কী কী খরচ আছে বিজনেসের। আপনি পেরুল যে অনেক আছে নিজে নিজে পেরুল করেন, অথবা আপনার পেরুল ট্যাক্স রিপোর্টগুলো নিয়ে যান, কত টাকা আপনি পেরুল পে করছেন, কত টাকা আপনি টোটাল আপনার কস্ট আছে বিজনেসের। আপনি ক্রেডিট কার্ডে অনেকে দেখা গেলো পার্সোনাল ক্রেডিট কার্ড ইউজ করেন, বিজনেসের 2, 3, 4টা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থাকে, ওই রেকর্ডগুলো সব নিয়ে যান, দেন ইউ ক্যান প্রপারলি আপনার ট্যাক্স ফাইলটা করা সম্ভব। এবং সবগুলো লিগাল ডিডাকশন, হ্যাঁ, যে লিগালি যে ডিডাকশনগুলো আপনি নিতে পারেন, সবগুলো ডিডাকশন নিয়ে আপনার অফিস, হোম অফিস থাকতে পারে, আপনার ডেপ্রিসিয়েশন থাকতে পারে, সবগুলো লিগাল ডিডাকশন নেন, মেডিকেল এক্সপেন্স ডিডাকশন থাকতে পারে, সব লিগাল এক্সপেন্স ডিডাকশনগুলো নিয়ে আপনি প্রপারলি ট্যাক্স ফাইল করেন। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি। আমরা মোটামুটি সুপ্রিয় দর্শক, যারা এস কর্পোরেশন এবং পার্টনারশিপ ব্যবসার সাথে যারা যুক্ত আছে, তারা ট্যাক্স দাখিল যারা করিনি, বলা হলো যে 21 মিলিয়ন মানুষ এখনও আমরা ট্যাক্স দাখিল করিনি, হয়তো আমরা ধরে নিচ্ছি এর মধ্যে অনেকেই আছেন। তাদের জন্য 15ই সেপ্টেম্বর যেহেতু ডেডলাইন, শেষ তারিখ, এর মধ্যেই আমরা সমস্ত ডকুমেন্টগুলো কালেকশন করে বা সব কিছু নিয়ে একজন সিপিএর কাছে যেয়ে আমাদের সমস্ত ডকুমেন্টগুলো উপস্থাপন করি, এবং ডিউ টাইমের মধ্যে অর্থাৎ 15ই সেপ্টেম্বরের আগেই আমরা আমাদের এই ঝামেলা থেকে মুক্ত হয়ে যাই। তা আমরা একটু এখন দ্বিতীয় আমাদের আলোচনার বিষয়টিতে আসতে চাই। আমরা অনেকেই হয়তো ব্যবসা এখানে আসি, ব্যবসা করি বা ব্যবসা করতে চাই, কিন্তু কোন স্ট্রাকচারটা নিলে আমাদের জন্য ব্যবসার উত্তম হবে, ভালো হবে, সেটা অনেকেই আমরা বুঝতে পারি না। তো এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে একজন নতুন উদ্যোক্তা যখন ব্যবসা শুরু করতে চান, তখন কোন পরিস্থিতিতে তার এলএলসি বেছে নেওয়া যুক্তিযুক্ত, বা যদি আমরা এলএলসি বেছে নিব নাকি এস কর্পোরেশন, সি কর্পোরেশন, এই যে বিজনেস যে স্ট্রাকচারগুলো আছে তার মধ্যে কোনটা আমরা বেছে নিতে পারি, এবং এগুলোর মধ্যে মৌলিক পার্থক্যটা কি? অনেক ধন্যবাদ রানা ভাই। হ্যাঁ, এইটা আসলে একটা কন্টিনিউয়াস ডিসকাশন আমরা করি আমাদের ক্লায়েন্টদের সাথে, যে আপনার বিজনেসের স্ট্রাকচারটা কী হবে, এলএলসি হবে নাকি এস কর্পোরেশন হবে নাকি সি কর্পোরেশন হবে। তো প্রথম মেইনলি 2টা ফ্যাক্টর মাথায় রাখতে হবে, যে আপনার ট্যাক্স ট্রিটমেন্টটা কী আর আপনার পার্সোনাল লায়াবিলিটিটা কী হবে, রাইট? তো আপনি একটা বিজনেস ওপেন করার আগে আপনার মাথায় রাখতে হবে, আপনার কিন্তু অ্যাজ ওনার আপনাকে ফেডারেল ট্যাক্সের গাইডলাইন ফলো করতে লাগবে, স্টেটের গাইডলাইন ফলো করতে লাগবে, আপনার লোকাল ট্যাক্স অব্লিগেশন সম্বন্ধে আপনার নলেজ থাকা লাগবে, যাতে আপনার গুড লিগ্যাল স্ট্যান্ডিংয়ে আপনি থাকেন। তো আপনি অনেক সময় ক্লায়েন্টরা বিজনেস ওপেন করতেছে, ওপেন করার পরে বা ট্যাক্স ফাইল বা বিজনেস প্রপার ডকুমেন্টেশন নাই, তো আমার অ্যাকাউন্টেন্ট জানে, আমার অ্যাকাউন্টেন্ট করে দিচ্ছে, অথবা আমি ট্যাক্স দেই না, আমার অ্যাকাউন্টেন্ট আমাকে বলে নাই দিতে। বাট দেয়ার আর লট অফ স্টোরিজ। বাট আপনি একটা বিজনেস ওপেন করার আগে আপনি নিজে রিসার্চ করেন যে আপনার ট্যাক্স ট্রিটমেন্টটা কী হবে। তো আপনি এলএলসির জন্য এক ধরনের ট্যাক্স ট্রিটমেন্ট আছে, তারপরে আপনার এস কর্পোরেশন বা সি কর্পোরেশন ডিফারেন্ট ট্যাক্স ট্রিটমেন্ট। তো আপনার যে সিঙ্গেল মেম্বার এলএলসি হয়, পার্ট অফ ইউর পার্সোনাল ট্যাক্স রিটার্ন, আপনার আলাদা ট্যাক্স ফাইল করা লাগতেছে না। আপনি এস কর্পোরেশন অথবা সি কর্পোরেশন, আপনার এলএলসি পার্টনারশিপ হলে আপনার কিন্তু আলাদা ট্যাক্স ফাইল করা লাগতেছে, সি কর্পোরেশনের জন্য আলাদা ট্যাক্স ফাইল করা লাগতেছে, এবং এলএলসির এবং পার্টনারশিপ ট্যাক্স ফাইলের ডেডলাইন কিন্তু ডিফারেন্ট। আপনি যদি সিঙ্গেল মেম্বার এলএলসি হয় তাহলে আপনার পার্সোনাল ট্যাক্স ফাইলের সাথে ডেডলাইন, আর আপনার যদি এলএলসি পার্টনারশিপ হয় তাহলে আপনার মার্চের 15 তারিখে ডেডলাইন, অথবা আপনার এক্সটেনশন নিলে সেপ্টেম্বরের 15 তারিখে। এই ডেডলাইনের মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে। তো আপনি অ্যাজ এ ওনার আপনি জানা উচিত যে আপনার বিজনেস কীভাবে আপনার বিজনেসটা ট্যাক্সড হবে, রাইট? সেকেন্ড হচ্ছে আপনার পার্সোনাল লায়াবিলিটি, রাইট?
আপনার বিজনেস যখন আপনি ওপেন করতেছেন, আমরা জানি যে এক মালিকানা বিজনেস যেটাকে বলে যে সোল প্রপারাইটরশিপ, রাইট? সোল প্রপারাইটরশিপ ইজ পার্ট অফ ইউর নিজের আপনার নামের সাথে জড়িত, যেটা আপনার একাই মালিক, একাই বিজনেস, আপনার লিগ্যাল কোনো স্ট্রাকচারের দরকার লাগে না। তো সোল প্রপারাইটরশিপ হলে অথবা সিঙ্গেল মেম্বার এলএলসি হলে এটা স্কেজুয়াল সিতে আপনার সাথে, যেটা কিন্তু আপনার তখন আপনার কিন্তু লাইবিলিটিটা বেশি থাকে, পার্সোনালি লাইবেল থাকেন। আর আপনি যখন সি কর্পোরেশন আর এলএলসি ওপেন করলেন, সেক্ষেত্রে যেটা হয়, আপনাকে কোনো কারণে কোনো বিজনেস যদি কোনো ফল্ট হয়, সেক্ষেত্রে বিজনেসকে সু করতে পারবে ওনার, অথবা যে বিজনেসের যে অফিসার্স আছে তাদেরকে কিন্তু সু করতে পারবে না ডাইরেক্টলি। অন দ্য আদার হ্যান্ড, কেউ যদি আপনার সোল প্রপার্টারশিপ থাকে অথবা জেনারেল পার্টনারশিপ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের পার্সোনাল অ্যাসেট বা পার্সোনালি সু হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার দুইটা জিনিস মাথায় রাখতে হবে, ট্যাক্স ট্রিটমেন্টটা কি এবং আপনার পার্সোনাল লাইবিলিটিটা কি আছে। তো পার্সোনাল লাইবিলিটি মেনলি এলএলসি অথবা সি কর্পোরেশন ওপেনের মেইন একটা কারণ হচ্ছে আপনার লাইবিলিটি প্রোটেক্ট করা। তো আপনার লাইবিলিটি প্রোটেক্ট করা মানে আপনি যাতে নিজে, আপনার একটা এলএলসি বিজনেসের কোনো কারণে যে সু হয়, কোনো কারণে যে বিজনেসের নামে কোনো লসুট করে, সেটা যাতে আপনার পার্সোনাল অন্য কোনো অ্যাসেট বা অন্য কোনো বিজনেসকে এফেক্ট না করে। তো বিজনেস ওপেন করার ক্ষেত্রে মেনলি আপনি কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে, যে আপনার ফ্লেক্সিবিলিটি কোনটা আপনার জন্য বেটার, আপনার ইনকাম রেঞ্জের উপরে বেস করে আপনি কি করতে চাচ্ছেন, আপনার বিজনেসটাকে ইন্টারন্যাশনালি গ্রো করবেন নাকি শুধু লোকাল একটা বিজনেস করতে চাচ্ছেন, নাকি আপনি শুধু একটা অনলাইন একটা শপ করতেছেন, আপনি কত টাকা জেনারেট করবেন, রাইট? তো এখানে গ্রোথ, কন্ট্রোল, আপনার লাইবিলিটি, ফ্লেক্সিবিলিটি সবগুলোর উপর বেস করে আপনার একটা স্ট্রাকচার চুজ করা লাগবে, রাইট? তো এখন অনেক সময় হইতে পারে যে এলএলসি হয়তো $1 million, $1 billion বিজনেস, অনেক সময় আপনার সি কর্পোরেশন ইজ জাস্ট $0 বিজনেস, রাইট? হ্যাঁ, অনেক সময় সি কর্পোরেশন, তো আপনার ইট ডাজেন্ট ম্যাটার যে এইটা ভালো বা এটা খারাপ, এটা কম ভালো, এটা কম খারাপ। দিস ইজ নট লাইক দ্যাট। ইট ডিপেন্ড করবে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের উপরে কোন বিজনেসটা আপনার জন্য বেটার হবে। তো এখন প্রায়ই আমরা যেই এক্সপ্লানেশনটা করতে হয়, ক্লায়েন্টদেরকে বুঝাইতে হয়, আপনি এলএলসি করবেন নাকি এস কর্পোরেশন করবেন, বা সি কর্পোরেশন নাকি এস কর্পোরেশন। তো এই এস কর্পোরেশন বা এলএলসি করার যে আপনার রিজনগুলো, রাইট? তো এলএলসি যেটা হয়, এলএলসির মধ্যে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স আছে। তো সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সটা হচ্ছে 15.3%। আর এস কর্পোরেশন যখন করবেন, ওটার মধ্যে আপনার সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স নাই। তার মানে আপনাকে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দিতে হচ্ছে না, 15.3% ট্যাক্স দিতে হচ্ছে না। কিন্তু এখানে আরও কিছু ক্যাচ আছে, ডিপেন্ড করে আপনি কোন স্টেটে আছেন। আপনার নিউ ইয়র্ক স্টেটে থাকলে কিন্তু আপনাকে আবার জেনারেল কর্পোরেশন ট্যাক্স দেওয়া লাগবে। তো আমি একটু এক্সপ্লেন করলে আপনি বুঝতে পারবেন যে কী ব্যাপারটা। তো এস কর্পোরেশন অ্যাকচুয়ালি কোনো বিজনেস ফর্ম না, এটা হচ্ছে ট্যাক্স স্ট্যাটাস। আপনি আইদার সি কর্পোরেশন ওপেন করবেন অথবা এলএলসি ওপেন করবেন, তারপর এটাকে আপনি আইআরএসে আপনি একটা ফর্ম সাবমিট করতে হবে, 2553 ফর্ম সাবমিট করে আপনি এস কর্পোরেশন ট্যাক্স স্ট্যাটাসটা নেবেন, রাইট? সেম ওয়েতে আপনি এলএলসি ফাইল করলেন বা সি কর্পোরেশন ফাইল করেন, আপনি আইআরএসের কাছ থেকে একটা আপনার এস কর্পোরেশন ট্যাক্স স্ট্যাটাস নেবেন। এবং সেম ওয়েতে আপনি আপনার স্টেটেও ফাইল করা লাগে। কিছু স্টেটে আছে অটোমেটিক্যালি আইআরএস এস কর্পোরেশন হলে স্টেট অটোমেটিক্যালি এস কর্পোরেশন অ্যাকসেপ্ট করে নেয়। মানে নিউ ইয়র্কের মতো আর কিছু স্টেট আছে যেখানে আপনি এস কর্পোরেশনের জন্য নিউ ইয়র্কেও আপনি স্টেটেও আপনি ফাইল করে এটাকে এস কর্পোরেশনে কনভার্ট করা লাগবে। তো সাপোজ ধরেন আপনার কারো যদি এলএলসি থাকে, আমি একটা এক্সাম্পল দিলে হয়তো ইট ইস ক্লিয়ার হবে। ধরেন আপনার $100,000 নেট ইনকাম আছে, রাইট? আপনি এটা এলএলসি নেট ইনকাম $100,000। তো এলএলসিতে নেট ইনকাম $100,000 থাকলে আপনাকে এখানে প্রথম আপনাকে 15.3% সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দেওয়া লাগবে। তো $15,300 আপনি সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দিলেন। তারপরে ধরেন আপনার ট্যাক্স রেট যদি 15% হয়, তাহলে আপনি আরও $15,000 ট্যাক্স দেবেন। তার মানে আপনি এখানে এডিশনাল 15.3% সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দিচ্ছেন। তো সেম এক্সাম্পলটা যদি হয় আপনার যদি এস কর্পোরেশন হয়, তো এস কর্পোরেশন আবার আরেকটা রিকোয়ারমেন্ট আছে কি, এখান থেকে যে ওনার আছে যে সে রিজনেবল স্যালারি নিতে হবে। ধরুন আপনি অ্যাজ এ ডাক্তার, আপনি প্লাম্বার, আপনি একটা এস কর্পোরেশন ওপেন করলেন, তো আপনি তো আর ফ্রি কাজ করবেন না এস কর্পোরেশনে, তো আপনাকে আপনার বিজনেস থেকে একটা রিজনেবল স্যালারি নিতে হবে। তো রিজনেবল স্যালারিটা সাপোজ ধরেন আমাদের এক্সাম্পলের যদি $100,000 যদি তার নেট ইনকাম থাকে খরচ টরচ বাদ দিয়ে, সেখানে যদি সে $50,000 স্যালারি নেয়, রিজনেবল স্যালারি, তাহলে $50,000 উপরে তাকে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দেওয়া লাগতেছে, বাকি $50,000 উপরে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স নাই। তো আপনি
ইজিলি কিন্তু $7,650 সেভ করে ফেলতে পারতেছেন। তা আমরা 100,000-এর এক্সাম্পল ধরে এটা কুড বি $500,000, রাইট? আপনার $500,000 বা $1 million যদি আপনার রেভিনিউ হয়, নেট ইনকাম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি বিশাল একটা অ্যাকাউন্টের উপরে কিন্তু আপনি সেলফ এমপ্লয়মেন্ট ডলার 7.65% সেভ করতে পারতেছেন। আপনি হয়তো 200,000 স্যালারি নেবেন, বাকি $300,000 উপরে আপনি সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দেওয়া লাগতেছে না। সেক্ষেত্রে আপনি কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সটা আপনি 15.3% সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স সেটা সেভ করতেছেন। এই জন্য যাদের বিজনেসটা একটু ইনকাম জেনারেট করে, আপনার অন্য আদার কোনো ইনকাম ওরকমভাবে নাই, সেক্ষেত্রে আপনি রিজনেবল একটা স্যালারি নিয়ে বিজনেস থেকে এটাকে আপনি এস কর্পোরেশনটা করলে আপনার জন্য বেটার হতে পারে। এখন এরকম যদি হয় যে না আপনার বিজনেসে নেট ইনকাম হচ্ছে $30,000, সেক্ষেত্রে আপনি রিজনেবল স্যালারি তো $30,000 হয়ে যাবে, সেক্ষেত্রে তো আপনার জন্য হয়তো সেলফ এলএলসি বেটার। হ্যাঁ, কারো ইনকামটা যদি নেট ইনকামটা যদি বেশি হয়ে থাকে তাহলে তার জন্য আপনার এস কর্পোরেশনটা বেটার এই সিনারিওতে। তো এখন নিউ ইয়র্কে যেরকম, নিউ ইয়র্কে আপনার আবার কিন্তু নিউ ইয়র্ক সিটিতে যারা আছেন, এখানে আবার আপনার এটাকে বলে জেনারেল কর্পোরেশন ট্যাক্স আছে অ্যাবাউট 8%-এর মতো। তো আপনি 15% সেভ করতেছেন, বাট আপনাকে কিন্তু আরও 8% স্টেট ট্যাক্স ধরে দিচ্ছে। তো আপনি কিন্তু অত বেশি সেভ করতে পারতেছেন না যদি আপনার ইনকাম অনেক বেশি না হয়। আবার কিছু স্টেটে আছে বা অন্য সিটিতে হয়তো আপনার ট্যাক্স নাই, তো সেক্ষেত্রে আপনার জন্য এস কর্পোরেশন ইটস এ ভেরি গুড অপশন, রাইট? তো আর এলএলসি এখন হইতেছে যে অনেকে বলবে যে তাহলে আমরা সবসময় এস কর্পোরেশন করি, এলএলসি করার কি দরকার, রাইট? তাহলে আমরা তো এলএলসিটাও আপনার জন্য বেটার হইতে পারে, ডিপেন্ড করতেছে আপনি কী ধরনের বিজনেস। এখন ধরেন আপনি রিয়েল এস্টেট বিজনেস একটা ওপেন করলেন, রাইট? তো রিয়েল এস্টেট বিজনেসে একটা বাড়ি কিনলেন, বাড়ি কেনার ক্ষেত্রে আমরা সবসময় এস কর্পোরেশন থেকে আমরা এলএলসিটাকে সাজেস্ট করি, কারণ বাড়িতে দেখা গেলো ডেপ্রিসিয়েশন কস্ট থাকে, বাড়িতে আপনার অত একটা নেট ইনকামটা থাকে না ওই জায়গার ভিতরে, ডেপ্রিসিয়েশন কস্ট বা মর্গেজ, ইন্টারেস্ট, পেমেন্ট বাদ দেওয়ার পরে। তো আপনি ওখান থেকে রিজনেবল স্যালারি নিলে তো আপনার খুব একটা প্রফিট ওখানে হবে না, এই জন্য আপনার এলএলসিটাই বেটার অপশন। তো এলএলসিটা হচ্ছে আপনার লাইবিলিটি প্রোটেক্ট করতেছে, প্লাস আপনার যে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সটা যদি আপনার ইনকাম কম থাকে তাহলে তো আপনার অত টাকা সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স আসতেছে না। কারণ আপনি যদি এস কর্পোরেশন করবেন, হ্যাঁ আপনার স্যালারি নেবেন, আপনি এজ এ রিজনেবল স্যালারি নেবেন, স্যালারি নিতে গেলে তো আপনি পেরুল রান করতে হবে, একটা কস্ট আছে, বসে আলাদা ট্যাক্স ফাইল করবেন, এস কর্পোরেশনের জন্য ওখানে কস্ট আছে। তো এই কস্টগুলো কনসিডার করে আপনার নেট ইনকামটা যদি অত বেশি না হয়, সেক্ষেত্রে আপনি এলএলসিতে থাকে বেটার আপনার জন্য, এস কর্পোরেশনে না যেয়ে। তো অনেকে আছে যে এস কর্পোরেশন আর এলএলসি গেল, তাহলে সি কর্পোরেশনটা কখন করবো, রাইট? তো হ্যাঁ, সি কর্পোরেশনের ক্ষেত্রে আমি বলি সি কর্পোরেশন অলওয়েজ করতে পারেন, কিন্তু কিছু স্পেসিফিক ক্ষেত্রে সি কর্পোরেশন কাইন্ড অফ ম্যান্ডেটরি আপনাকে করা লাগবে, রাইট? এস কর্পোরেশনের ক্ষেত্রে কিন্তু সবাই চাইলে এস কর্পোরেশন করতে পারবে না, এস কর্পোরেশনের কিছু রিকোয়ারমেন্ট আছে। ইউএস গ্রিন কার্ড অথবা সিটিজেন হইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আপনার 100 জনের বেশি আপনার শেয়ার হোল্ডার হইতে পারবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিছু রুলস আছে যেটা আপনি ফলো করা লাগবে এস কর্পোরেশনের ক্ষেত্রে। নর্মালি যারা হয়তো গ্রিন কার্ড নাই, যারা হয়তো অন্য স্টেটে, তাদের জন্য এস কর্পোরেশন করা সম্ভব না আর কি, নিড টু গেট দ্য এস কর্পোরেশন স্ট্যাটাস, রাইট? তো এখন সি কর্পোরেশনটাও সি কর্পোরেশন সেমভাবে আপনাকে লাইবিলিটি প্রোটেক্ট করে, এবং সেমভাবে সি কর্পোরেশন আপনি এক্সপেন্ড করতে চাইলে এক্সপেন্ড করতে পারতেছেন। এবং আপনার ট্যাক্স রেটও এখন আমরা জানি যে সি কর্পোরেশনের ট্যাক্স রেট হচ্ছে ফিক্সড ট্যাক্স রেট 21% এখন, রাইট? সি কর্পোরেশনের এখন আপনার সি কর্পোরেশন আবার আরেকটা ব্যাপার আছে, ডাবল ট্যাক্সেশনের ব্যাপার আছে। আপনি যদি ডিভিডেন্ড নেন, উইথড্র করেন, সেক্ষেত্রে ডাবল ট্যাক্সেশনের ব্যাপার আছে। ডাবল ট্যাক্সেশনটা যেরকম ভালো, আবার আরেকদিকে খারাপও হইতে পারে। যেরকম হইতে পারে যে এস কর্পোরেশন অফ এলএলসি আপনি টাকা তুলে নেন বা না নেন, আপনার পুরো টাকাটার উপর ট্যাক্স দেওয়া লাগবে। এবং সি কর্পোরেশন আপনার টাকা যদি ডিস্ট্রিবিউশন না নেন, কোম্পানিতে থেকে যায়, ট্যাক্স দেওয়া লাগবে না, রাইট? ডাবল ট্যাক্সেশন তো আসতেছে না, তখন আপনি 21% ট্যাক্স দিয়ে পার পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে সি কর্পোরেশন কুড বি বেটার, রাইট? দেখা গেলো আপনি ইউর ওয়েলথি পারসন, আপনার ডে টু ডে অ্যাক্টিভিটি মেনটেন করার জন্য আপনার টাকা দরকার নাই, হ্যাঁ, আপনার বিজনেস থেকে টাকা দেওয়া দরকার, সেখানে আপনি রিইনভেস্ট করতে পারেন বিজনেসে, 21% ট্যাক্স দিয়ে বাকি টাকাটাকে আপনি রিইনভেস্ট করেন, বা আপনি রিটেন আর্ন হিসাবে বিজনেসে রেখে দেন। আমরা যদি দেখি যে বড় কর্পোরেশনগুলো কোভিডের সময় তারা কিন্তু বিলিয়নস অফ ডলার তারা রিটেন আর্নিংয়ে রেখে দিচ্ছে, ডিস্ট্রিবিউশন না নিয়ে। ডিস্ট্রিবিউশন নিলে আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে, তো ট্যাক্স না দিয়ে তারা রিটেন আর্নিংয়ে রেখে তো বিজনেস এক্সপ্যান্ড করছে, রাইট? কিছু ক্ষেত্রে সি কর্পোরেশন করাটা রিকোয়ার্ড হয়ে যায়। যেরকম আপনার যদি 100 জনের উপরে যদি শেয়ার হোল্ডার থাকে, আপনার যদি
মাল্টিপল ক্লাস অফ স্টক থাকে, এবং আপনার যদি ধরেন সার্টেন টাইপ অফ বিজনেস যেরকম হইতে পারে ইন্স্যুরেন্স, ব্যাংক, দে মাস্ট বি সি কর্পোরেশন, রাইট? এখন আপনার ফরেন শেয়ার হোল্ডার থাকলে বেটার টু হ্যাভ এ সি কর্পোরেশন দেন এলএলসি। পার্টনারশিপ, আদার আপনার পার্টনারশিপ অর অ্যানাদার কর্পোরেশনে যদি অ্যাজ এ শেয়ার হোল্ডার থাকে, রাইট? আপনার অন্য একটা পার্টনারশিপ যদি আপনার শেয়ার হোল্ডার থাকে, সেক্ষেত্রে আপনার সি কর্পোরেশন করাটা অনেক সময় ম্যান্ডেটরি হয়ে যায় আর কি। তো এখন মোটামুটি আপনার সি কর্পোরেশনটা হচ্ছে আপনার যদি বিজনেসটা গ্রো করতে চান ইন্টারন্যাশনালি বা রিজনালি, এবং আপনার যদি অনেক শেয়ার হোল্ডার নেওয়ার প্ল্যান থাকে, সেক্ষেত্রে সি কর্পোরেশন করাটা আপনার জন্য ফিউচার পার্সপেক্টিভে ভালো হতে পারে। সি কর্পোরেশনের ডাবল ট্যাক্সেশন সেটা শুধু এফেক্ট হবে যখন আপনি ডিস্ট্রিবিউশন নেবেন। এখন আপনার যে ওরকম সিচুয়েশন ডিস্ট্রিবিউশন না নেওয়া লাগে, সেক্ষেত্রে আপনি সি কর্পোরেশনই করতে পারেন। আপনার এস কর্পোরেশনে কনভার্ট করার দরকার নেই, অথবা এস কর্পোরেশনে কনভার্ট করলে আপনি টাকা নেন আর না নেন, আপনার কিন্তু পুরাটার উপরই আপনার ট্যাক্স দেওয়া লাগবে আপনাকে। তো মোটামুটি এগুলো হচ্ছে ডিফারেন্ট, বাট তারপরেও আমরা যেটা আপনি বিজনেস একটা ওপেন করার আগে মেক শিওর করবেন আপনি আপনার সিপি এর সাথে বসবেন, বসে আপনার প্রো অ্যান্ড কন সবগুলো জাস্টিফাই করবেন, রাইট? এটা পার্সন টু পার্সন ভেরি করবে। তো আমি অনেক সময় আমার কাছে ক্লায়েন্ট আসলে আমি জিজ্ঞেস করি যে কেন করবেন কর্পোরেশনটা, কী ধরনের বিজনেস করবেন, আপনার আর কি কি ইনকাম আছে, আপনার 1 বছর পর আপনার কি ইনকাম হইতে পারে। যখন হয়তো সে প্ল্যান করে আসে এস কর্পোরেশন করবে, হয়তো প্ল্যান করে আসে এলএলসি করবে, কথা বলার পর হয়তো সেই চেঞ্জেস মাইন্ড, বিকজ তার জন্য হয়তো এলএলসিটা বেটার, বা আরেকজনের জন্য হয়তো এস কর্পোরেশনটা বেটার। তো ইট অল উইল ডিপেন্ড অন আপনার আদার কি ইনকাম আছে, আপনার প্ল্যানটা কি আছে ফিউচারে, ওই সব কিছুর উপরে বেস করে। কোনোটা খারাপ কোনোটা ভালো না, এটা ডিপেন্ড করছে আপনার পার্সোনাল ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের উপরে। অনেক সময় এরকম হয় যে একজন পার্টনারের জন্য হয়তো এস কর্পোরেশন বেটার হবে, আর পার্টনারের জন্য হয়তো এলএলসি বেটার হবে, রাইট? সেক্ষেত্রে ওনাদের মধ্যে ডিসিশন নিতে হবে কোনটা ওনারা করবে যদি পার্টনারশিপ বিজনেস হয় আর কি। তো সেক্ষেত্রে আমরা অনেকগুলো স্ট্রাকচারের কথা বললাম, এলএলসি, এস কর্পোরেশন, সি কর্পোরেশন, বিভিন্ন স্ট্রাকচারের কথা বলছি, এবং সেটা বাস্তবতার নিরিখে কার জন্য কোনটা বেশি প্রযোজ্য সেটা করাটাই বেটার। কিন্তু এক্ষেত্রে যেটা হলো যে ধরুন যে একজন একটা স্ট্রাকচার দিয়ে শুরু করলো, বিজনেস স্ট্রাকচারটা শুরু করলো, যদি আমরা উদাহরণ হিসেবে ধরি যে এলএলসি দিয়ে সে শুরু করেছে, তো পরবর্তীতে কি সে কি পরিবর্তন যদি করতে চায় এস কর্পোরেশন বা অন্য কোনো স্ট্রাকচারে যদি যেতে চায়, যেতে পারবে কি? হ্যাঁ, ওগুলো করার সুযোগ আছে। এস কর্পোরেশন সেক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, এস কর্পোরেশন অলওয়েজ করার সুযোগ আছে। এস কর্পোরেশন আপনি বিজনেস ওপেন করার পরই আপনি আইআরএসে আপনি একটা ফর্ম সাবমিট করে এস কর্পোরেশনে কনভার্ট করতে পারেন, এলএলসি বা কর্পোরেশনকে। এবং আপনি যদি বিজনেস শুরু করার সাথে সাথে নাও করেন, আপনি প্রতি বছরই আপনি আইআরএসে রিকোয়েস্ট করতে পারেন আপনি এটা কনভার্ট করার জন্য এস কর্পোরেশনে। আর আপনি এলএলসি ওপেন করেও ইউ ক্যান চুজ আইআরএস টু বি ট্যাক্সড অ্যাজ এ কর্পোরেশন 1120। আপনি অথবা কর্পোরেশন থেকে এটা আপনি কনভার্ট করতে পারেন, একটা বিজনেস স্ট্রাকচার থেকে আরেকটাতে কনভার্ট করা সম্ভব, বাট দেয়ার ইজ এ প্রসেস। আপনি আইআরএসকে জানাইতে হবে, স্টেটকে জানাইতে হবে, আপনি থ্রু সাম প্রপার পেপার ওয়ার্ক ইউ ক্যান চেঞ্জ ইট। বাট আর এলএলসি বা সি কর্প থেকে অলওয়েজ আপনি এস কর্পোরেশনে কনভার্ট করতে গেলে মেক শিওর করবেন যে আইআরএসে প্রপারলি করা হয়েছে এবং স্টেটে প্রপারলি করা হয়েছে। রিসেন্টলি আমরা যেটা পাই যে আপনার যে ফর্মটা এস কর্পোরেশন কনভার্ট করার যে ফর্মটা আপনি মেল করে দিচ্ছেন, আপনি মনে করছেন আপনার এটা এস কর্পোরেশন হয়ে গেছে, বাট আইআরএস আপনার মেল খুলেও না, এস কর্পোরেশনে কনভার্ট করে নাই। তো প্রবলেমটা তৈরি হয় তখনই যখন আপনি প্রথম বছর ট্যাক্স ফাইল করেন, তখন আপনার এটা এলএলসি হিসাবে আপনি ওপেন করলেন 2026-এ। আপনি ট্যাক্স ফাইল করতে গিয়ে আপনি বললেন চিস্তি ভাই আমি তো এটা এস কর্পোরেশনে কনভার্ট করছি, এই যে ফর্ম টর্ম সাবমিট করছি, রাইট? এখন আপনি প্রথম বছর ট্যাক্স ফাইল করে দিলেন অ্যাজ এ এস কর্পোরেশন, আইআরএস এটা অ্যাকসেপ্ট করে ফেলবে, রাইট? প্রথম বছর দে উইল নট বদার ইউ। বাট নেক্সট ইয়ারে যখন আপনি ট্যাক্স ফাইল করে যাবেন 27 সালে, তখন যদি আইআরএস প্রসেস না করে থাকে দে উইল রিজেক্ট দ্য রিটার্ন। আচ্ছা, তো আপনি যখনই এস কর্পোরেশনে কনভার্ট করেন মেক শিওর করেন আপনি কল দিয়ে ওদেরকে কনফার্ম করবেন এটা কনভার্ট হয়েছে কিনা, ঠিক আছে? ফ্যাক্স করলে আইআরএস ইজ ওয়ার্কিং ভেরি আপনার স্লোলি নাও ডিস আই উইল সে। তো আপনি চিঠি পাঠাইছেন, চিঠি ওরা পাবে না, হারাই ফেলবে, বিভিন্ন কিছু হয়। তো ফ্যাক্স করেন, ফ্যাক্স করে আপনি 2-3 সপ্তাহ পরে ফলো আপ করেন যদি এটা প্রপারলি এস কর্পোরেশনে কনভার্ট হয়েছে কিনা, আপনার যে ফর্মটা ওরা পাইছে কিনা। শেষ প্রশ্নটি করতে চাই, মানে এটা, এবং আমার কাছে এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মনে হয় ছোট ব্যবসায়ীদের জন্য, বিশেষ করে যে একজন সিঙ্গেল ওনার বিজনেস, তাই না, একজন ম্যারিড কাপলের বিজনেস এবং কয়েকজন পার্টনার মিলে করা যে বিজনেস, এই 3 ক্ষেত্রে স্ট্রাকচার নির্বাচনের সময় আপনার সাধারণ পরামর্শ কি হতে পারে?
আপনার যদি পার্টনারশিপ যেটা বললেন, রাইট, 3 ক্ষেত্রে আলাদা আলাদা নাকি একই সাথে? কেউ যদি একসাথে আলাদা হতে পারে, একসাথে হতে পারে। আপনার কেউ যদি ধরেন কাপল হিসেবে বিজনেস করে, দে ক্যান ওপেন LLC অথবা এস কর্পোরেশন ডিপেন্ডিং অন দেয়ার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। এবং তাদের যদি অন্য কোনো ইনকাম না থাকে তাহলে হয়তো আমি সাজেস্ট করবো যে ইউ ডু LLC, রাইট? ওদের যদি অন্য কোনো ইনকাম থাকে, দুজনের যদি W2-তে ভালো ডিসেন্ট স্যালারি থাকে, তাহলে হয়তো তারা এস কর্পোরেশন ওপেন করতে পারে, তাহলে তারা ওই যে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সটা অ্যাভয়েড করতে পারতেছে। আর কেউ যদি একসাথে মিলে বিজনেস করতে চায়, হ্যাঁ, সেক্ষেত্রে বিজনেসের ধরনের উপরে বেস করতেছে অনেক কিছু। এটা কি আপনি একটা রেস্টুরেন্ট ওপেন করবেন নাকি আপনি একটা রিয়েল এস্টেট বিজনেস করবেন, রাইট? ওইটার উপর বেস করেও কিন্তু আপনি একটা বিল্ডিং বিক্রি করে হয়তো আপনি বিক্রি করে দেবেন, কিনে কিছুদিন পরে বিক্রি করে দেবেন, ফ্লিপিং করবেন। তো ওইগুলোর উপরে বেস করে ডিসিশনটা নিতে হবে আপনি কী ধরনের বিজনেস আপনার জন্য বেটার হবে, রাইট? কারণ আপনার ট্যাক্স এখন যদি কেউ সিঙ্গেল থাকে, হাজব্যান্ড একা একটা বিজনেস করতে চায়, তখন তার জন্য হয়তো সিঙ্গেল মেম্বার LLC বেটার হতে পারে। হ্যাঁ, সেটা তার পার্ট অফ আর পার্সোনাল ট্যাক্স রিটার্ন। একটা আলাদা একটা বিজনেস ট্যাক্স ফাইল করতে গেলে আপনার খরচ আছে, তো ওইটা আপনি সেভ করতে পারতেছেন প্রতি বছর। সিঙ্গেল মেম্বার LLC উইল বি বেটার অপশন। তো ওনাদের যেটা আমি বললাম, ওনাদের আদার কী কী ইনকাম আছে, ওনাদের আর কী কী ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি, লায়াবিলিটি আছে, তো সব কিছুর উপর বেস করে আপনার ডিসিশন নিতে হবে কোনটা ওনাদের জন্য ভালো বা খারাপ হবে। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি। আমাদের হাতে সময় নেই, সময় ধরিতে বাধা, সময় সীমানো টপকানো কঠিন। অন্তত দুটো বিষয় আমরা আলোচনা করতে পেরেছি। শুধু ব্যবসা বন্ধ করার আগে পরে কি ধরনের গুরুত্বপূর্ণ করণীয় থাকে বা ধাপগুলো থাকে সেটি আমরা আজকে আলোচনা করতে পারলাম না, নিশ্চয়ই অন্য একদিন আলোচনা করব। তো আপনি এই যে দুটো বিষয় নিয়ে আমাদের কথা বললেন, বিশেষ করে আমরা যারা ছোট ব্যবসায়ী এস কর্পোরেশনের পার্টনারশিপ নিয়ে যারা আছি, তাদের ট্যাক্স ফাইল দাখিল করার শেষ দিন 15ই সেপ্টেম্বর, সেটি কীভাবে এক্সটেনশন যাদের করা আছে তাদের 15ই এপ্রিল, যেহেতু শেষ একবারই আমরা এক্সটেনশন নিয়েছি, সুতরাং এরপরে আর এক্সটেনশন নেওয়ার কোনো সুযোগ নেই নিশ্চয়ই। সুতরাং এর মধ্যে না করলে যে কি কনসিকুয়েন্সেস হতে পারে, কি করণীয় হতে পারে, কি করবো না আমরা, সেটা আপনি বিস্তারিত কথা বলেছেন। এবং আমরা যারা নতুন ব্যবসা খুলতে চাইবো, যে LLC বা এস কর্পোরেশন বা সি কর্পোরেশন, স্মল বিজনেস স্ট্রাকচার নিয়ে যে কথাটি আমরা বলেছি, কোনটি উত্তম হতে পারে সেটি বাস্তবতার নিরিখেই এটা সিদ্ধান্ত নিতে হবে। সে বিষয়টি আপনি চমৎকার করে বুঝিয়ে দিয়েছেন। সত্যি আপনার আলোচনার মধ্যে দিয়ে আমরা ঋদ্ধ এবং প্রাণিত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং ভিউয়াররা যারা দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এক্সটেনশন যারা করে রাখছেন লাস্ট মোমেন্ট পর্যন্ত প্লিজ ওয়েট করেন না, ডকুমেন্টগুলো গুছায় অ্যাজ সুন অ্যাজ পসিবল ফাইল করেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি। আবারও সুপ্রিয় দর্শক, আসলে যে কথাটি বলা হলো লাস্ট মুহূর্ত, অর্থাৎ আমরা সবসময় চাই যে শেষ দিকে যাই, না, শেষ দিকে নয়। আপনার কাগজপত্র যদি সব কিছু ঠিক থাকে, আগামীকালকেই একজন যিনি আপনার ট্যাক্স প্রিপারার আছেন, CPA আছেন, তার কাছে যান এবং আপনার সব কিছু সাবমিট করুন এবং যত দ্রুত সম্ভব এই ঝামেলাটা মুক্ত হয়ে যান, অর্থাৎ এগুলো সাবমিট করে আপনি ঝামেলা মুক্ত হয়ে ব্যবসা করুন। নিশ্চয়ই আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।